আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা কবি আহসান হাবীবের লেখা আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ব। আচ্ছা, আগন্তুক শব্দের অর্থ কি বলতে পারো তোমরা? অচেনা ব্যক্তি। আচ্ছা, কবিতাটি সহজ ভাষায় পড়ার জন্য, আমাদের বহু নির্বাচনী বুঝে বুঝে পড়ার জন্য কবি পরিচিতি পড়তে হবে। প্রথমে আমরা কবি পরিচিতিটা জেনে নেই। আহসান হাবীব 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। 1917 সালে জানুয়ারির 2 তারিখে পিরোজপুরের শঙ্কর পাশা গ্রামে। তিনি বরিশালের বজ্রমোহন কলেজ, এই যে বরিশালের বজ্রমোহন কলেজ বিখ্যাত কলেজ, এখানে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন, ইন্টার পাস করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন, সাংবাদিক হয়েছিলেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তার কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্তমানবতার পক্ষে বক্তব্য রেখেছেন। সামাজিক যে বৈষম্য, সেই বৈষম্য কি কম বেশি, তার বিরুদ্ধে কোনো কোথাও কম কোথাও বেশি, এই বৈষম্যের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং আর্তমানবতার পক্ষে। তার প্রথম কাব্য রাত্রি শেষ, এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আর কি। ছোটদের জন্য তার কবিতার বই জ্যোৎস্না রাতের গল্প ও ছুটির দিন দুপুরে, 2টা। রানী খালের সাঁকো তার কিশোর পাঠ্য উপন্যাস, এটা কিন্তু খুব নাম করেছিল। আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21শে পদক পুরস্কার লাভ করেন। দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে 1985 সালে 10 জুলাই তার জীবন অবসান ঘটে। বলছে দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন তিনি। সেই সময়ে 1985 সালের 10 জুলাই তিনি পরপারে চলে যান। আচ্ছা, কবিতাটি পড়বো আমরা এখন। কবিতাটি পড়ার আগে কবিতাটি কি বিষয়ে কবি লিখেছেন সেটা একটু জেনে নেই। কবিতাটিতে কবি জন্মভূমির সাথে কবির যে অস্তিত্বের সংযোগ রয়েছে সেটাই কবি তুলে ধরেছেন। তিনি বিশেষ করে স্বদেশের পল্লী প্রকৃতি, খেটে খাওয়া মানুষের জীবনের সাথে নিবিড় আত্মিক বন্ধন অনুভব করতেন। পুকুর ধারের গাছের ডালে বসা মাছরাঙা কবিকে চেনে, কবির এমন ধারণা। ধানের মঞ্জরি, ভোরের শিশিরও যেন কবিকে চেনে। অকাল বার্ধক্যে কাহিল কদমালি, দারিদ্র পীড়িত জমিলার মা, কবিকে সবাই চেনে। স্বজন কবির হাতে লেগে আছে বৈঠা ও লাঙলের স্পর্শ, তার শরীরে জন্মভূমির মাটির সুঘ্রাণ। এ কারণেই তিনি গভীর আত্মপ্রত্যয়ের সাথে বলেন, এদেশে তিনি কোনো আগন্তুক না, তার শিকড় এ দেশের গভীরেই রয়েছে। কবি এখানে এদেশের মাটি ঘেঁষা ও গণমুখী দেশপ্রেমিক মানুষের প্রতীক হিসেবে ফুটে উঠেছেন। আচ্ছা, এবার আমরা কবিতাটি পড়ব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই। বলছে আকাশের তারা সাক্ষী, জমিনের ফুলও সাক্ষী, নিশি রাত গভীর রাত সাক্ষী, বাঁশবাগানের যে অনেক জোনাকি আছে তারা সাক্ষী, জামরুল গাছ সাক্ষী, পূবের দিকের যে পুকুর আছে সেটা সাক্ষী, ঝাঁকড়া ডুমুরের ডালে কি স্থিরভাবে যে চেয়ে আছে মাছরাঙা মাছ ধরার জন্য স্থির হয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকে, সেই মাছরাঙাও সাক্ষী যে কবি কোনো অভ্যাগত নয়। অভ্যাগত মানে কি? অচেনা ব্যক্তি নয়। খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। আবার
পরম করুণাময়ের কসম করে বলছেন যে আমি কোনো ভিনদেশি পথিক না, আমি কোনো আগন্তুক না, অচেনা লোক ব্যক্তিও না, ভিনদেশি লোকও না, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানেই থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। বলছেন আমি একজন মনে প্রাণে বাঙালি, বাংলাদেশ আমার দেশ। আমি বাংলাদেশের যে কোনো গ্রামে জন্মগ্রহণ করি না কেন, সারা বাংলাদেশই আমার জন্মভূমি। আমি সারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো গ্রামে আমি সব কিছুই আমার পরিচিত, এবং আমি সবার পরিচিত আপনজন। আচ্ছা, আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। বলছে আমি কোনো অচেনা লোক নেই। এই খররৌদ্র জলজ বাতাস, এই যে একেবারে প্রচণ্ড রৌদ্রতপ্ত একেবারে জলজ বাতাস মানে গরম বাতাস, মেঘক্লান্ত বিকেলের পাখিরা, ক্লান্ত বিকেলের যে পাখিরা তারাও কবিকে চিনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই, তারা জানে যে আমি সবার আত্মীয়। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। বলছে কার্তিক মাসে যে ধানের মঞ্জুরি, ধান গাছে দেখা যায়, মঞ্জুরি অর্থ হচ্ছে ধানের যে বের হয়, শীষ বের হয় সেটা। সাক্ষী তার চিরল পাতা, তার চিকন চিকন পাতাগুলো সাক্ষী। টলমলো শিশির, শিশিরের কথা বলছে যে শিশির তো টলমলো করে, সেই শিশিরের কথা। আর জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, এই যে জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়ার কথা বলছে যে এরা সবাই সাক্ষী যে আমি কোনো আগন্তুক নই। অকাল বার্ধক্যের নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। বলছে অকাল বার্ধক্যে যে একেবারে নত হয়ে গেছে, মানে অকাল বার্ধক্য মানে কি, অনেক বয়সের ভারে যে একেবারে উবু হয়ে হাঁটে, সোজা হয়ে হাঁটতে পারে না, সেই কদম আলী যার চোখে কি আধার হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, মানে চোখে ভালো দেখতে পায় না। বলছে আমি তাকে চিনি এবং সেও আমাকে চেনে, আমি তার একজন আত্মীয়। আমি জমিলার মার শূন্য খাঁখা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। এখানে একজন জমিলার মার কথা বলা হয়েছে, অভাবী মা, তার শূন্য খাঁখা রান্নাঘর, মানে রান্নাঘর শূন্য কখন, যখন রান্নাবান্না থাকে না তখনই তো। শুকনো থালায় যখন খাবার দাবার পড়ে না তখনই তো সেটা শুকনো থাকে। বলছে আমি সবই চিনি এবং তারাও আমাকে সবাই চেনে। হাত রাখো বৈঠার লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। বলছে লাঙলের উপর হাত রাখো, যেটা দিয়ে লাঙল হচ্ছে যেটা দিয়ে জমি চাষ করা হয়, আগের দিনে হতো, এখন তো কলের লাঙল চলে আসছে। সেই হাত রাখতে বলছে লাঙলের উপর, যে দেখো সেখানেও আমার হাতের স্পর্শ গভীরভাবে লেগে আছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। বলছে মাটি শুকে দেখো, মাটিতে আমার শরীরের গন্ধ পাবা, আবার আমার শরীরেও লেগে আছে যেন মাটির সুন্দর সুবাস। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। বলছে আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, মানে অপরিচিত লোক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। বলছে এই যে গ্রামের যে প্রকৃতি, গ্রামের প্রকৃতিতে আমরা কি দেখি, দুই পাশে ধানের ক্ষেত থাকে আর মাঝখানে চিকন সরু পথ যায় না, হাঁটার পথ, আর সামনে ধুধু নদীর কিনার, সামনে নদী যেন ধুধু করছে, মানে অনেক বড় নদী বেঁকে বেঁকে চলে গেছে দূরে। আমার অস্তিত্বে গাথা, কবির অস্তিত্বে যেন এগুলো গাথা আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। বলছে এই যে এই নদীর একজন মুগ্ধ অবোধ বালক আমি, যার কি এই নদীর সব কিছুই ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে, নদী ভালো লাগে,
সেই বালক আমি। আমি এই বাংলাদেশের সর্বত্রই সবাইকেই চিনি, সবাইকেই জানি। যেহেতু সে বাংলাদেশি, তাই সবাইকে চেনার এবং সবাইকে স্বজন আত্মীয় মনে করার দাবিদার তিনি নিজেকে মনে করেন। শব্দার্থগুলো জেনে নেই। আসমান অর্থ আকাশ, সাক্ষী কোনো কিছু নিজের চোখে দেখেছেন এমন কেউ। জমিন অর্থ ভূমি। নিশি রাত অর্থ নিশি রাত্রির মানে গ্রামীণ রূপকথার গভীর রাত। অভ্যাগত গৃহে এসেছে এমন ব্যক্তি, আগন্তুক, নিমন্ত্রিত অতিথি। ধানের মঞ্জুরি, মঞ্জুরি হলো মুকুল বা শীষ, ধানের মঞ্জুরি হলো ধানের শীষ বা মুকুল। নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ। জমিলার মা, এখানে জমিলার মার ওই যে শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি আর কি, সেই কথা। গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা, তাদের রান্নাঘর শূন্যই থাকে সাধারণত, কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না, তাই থালা বাসনও শুকনো থাকে। আচ্ছা, কবি সেই অবস্থার কথা জানেন। স্নিগ্ধ মাটির সুবাস, মাটির মিষ্টি গন্ধ, অর্থাৎ মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলা। দুপাশে ধানের ক্ষেত থেকে শুরু করে সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। কবি গ্রামীণ জীবনের নেই বেড়ে উঠেছেন। গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ এবং একটু এগিয়ে গেলে বিশাল নদীর কিনার কবির মনের ভেতর অস্থিমজ্জায় গ্রন্থিত হয়ে আছে। এরা সবাই কবির খুব চেনা এবং জানা। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন পাখির কথা উল্লেখ রয়েছে? মাছরাঙা পাখির নাম। কেমন বাতাস কবিকে চেনে? জলজ বাতাস। অকাল বার্ধক্যে নতকে কদমালি। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের উল্লেখ আছে? কার্তিক মাসের। মাছরাঙা কোথায় বসে আছে? ডুমুরের ডালে। কবি যেন ভিনদেশী নন, এটি তিনি কারে কসম করে বলেছেন? খোদার কসম করে বলেছেন। বাঁশ বাগানে বিস্তর জোনাকি কখন দেখা যায়? নিশিরাতে। মাছরাঙা কবিকে কিভাবে চেনে? স্থির দৃষ্টির মাধ্যমে। মাছ যেভাবে সে শিকার করে সেই রকম। পাখিরা কবি সম্পর্কে কি জানে? কবি কোনো অনাত্মীয় নয়। তার ক্লান্ত চোখের আধার কার? কদমালির। কবি যে আগন্তুক নন এ ব্যাপারে কে সাক্ষী? আসমানের তারা সাক্ষী। কবি কার চিরচেনা স্বজন? কদমালির। কবি কার রান্নাঘরের খবর রাখেন? জমিলার মার। কবির শরীরে কি লেগে আছে? স্নিগ্ধ মাটির সুবাস। কবি কিরূপ নদীর মুগ্ধ এক অবোধ বালক? উত্তাল নদীর। কোথায় কবির হাতের স্পর্শ লেগে আছে? বৈঠা ও লাঙলে। কবি কার খা রান্নাঘর চেনেন? জমিলার মার। কদমালির ক্লান্ত চোখে কি আধার? নিশিন্দা কি এক ধরনের গ্রামীণ গাছ? কবি তার স্বদেশে থাকেন কোন নিয়মে? সাপনিক নিয়মে। আচ্ছা, এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবারের মতোই দেখো। জন্মভূমির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক ব্যাখ্যা। মানুষের যে নিজের একটা সম্পর্ক থাকে জন্মভূমির সাথে, আত্মার সম্পর্ক, সেটা ব্যাখ্যা। এটা পড়তে হবে। বিচিত্র অনুষঙ্গের মধ্যে দেশের সামগ্রিক সত্তার স্বরূপ। দেশের যে কি সমগ্র দেশের যে একটা সামগ্রিক অবস্থা, সেটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। তারপর আপন পরিবেশের সঙ্গে ব্যক্তির আন্তঃসম্পর্কের স্বরূপ।
এই যে আপন পরিবেশ, নিজের দেশের সাথে ব্যক্তির একটা সুসম্পর্ক, সেটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। এগুলো আমরা একটু আলোচনা করি। জন্মভূমির সঙ্গে মানুষের আত্মিক পরিচয়। এখানে জন্মভূমি, জন্মসূত্রে আমরা বাঙালি, বাংলাদেশি, জন্মভূমির সাথে কিন্তু আমাদের একটা আত্মিক পরিচয় রয়েছে। সেটা তোমার যখন দেশের একটা দুর্যোগ হবে বা দেশের কোনো কিছু হবে, তখন কিন্তু তুমি কি অন্য দেশের না, বাংলাদেশের হয়ে কথা বলবে। বাংলাদেশকে রক্ষার জন্য, বাঙালিকে রক্ষার জন্য, বাংলা ভাষাকে রক্ষার জন্য তুমি প্রয়োজনে নিজের জীবনকেও বিলিয়ে দিতে চাইবে। এখানে আমরা কবির এই কবিতায় কিন্তু আমরা এটাই দেখেছি, জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু কেউ কখনো ছিন্ন করতে পারে না। সব কিছুই তার অতি পরিচিত এবং অতি চেনা। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকে মানুষ সমগ্র দেশকে আপন করে নেয়। এই অনুভূতি কিন্তু কবিতায় এখানে ধরা দিয়েছে। আর আত্মিক সম্পর্ক এখানের সবার সাথে। এখানে ওই যে বৃদ্ধ কদমালী, যে বয়সের ভারে নুয়ে পড়েছে, ভালো চোখে দেখতে পায় না, তাকে কিন্তু কবি বলছেন যে সে আমার স্বজন, আমি তাকে চিনি, আমিও তার স্বজন, সে আমার চিরচেনা। জমিলার মা অভাবী মানুষের একজন প্রতিনিধি হিসেবে এখানে কবি তুলে ধরেছেন, যার রান্নাঘর সব সময় শূন্য থাকে অভাবের কারণে, থালা শুকনো থাকে। এই যে জমিলার মা, তাকেও বলছেন সেও আমার স্বজন। তারপর যে লাঙল চষে যে কৃষক, সেই লাঙলের কৃষিকাজও তিনি করেছেন, সেই লাঙলেও তার হাতের ছাপ রয়েছে। বৈঠায়, নদীর নৌকার বৈঠায় তার হাতের ছাপ রয়েছে। এসব কথা, এই যে এটা কিন্তু তার কি আসলেই কি ছাপ রয়েছে? না, এটা তার আত্মার সম্পর্ক। দেশের সাথে, দেশের মানুষের সাথে যে আত্মার সম্পর্ক থাকে, আমি বাঙালি, তুমি বাঙালি, আমরা সবাই বাঙালি, এই এক বাঙালিকে কেউ কিছু বললে সব বাঙালি রুখে দাঁড়ায়। এই যে আত্মিক সম্পর্ক, এখানে এই সম্পর্কই কিন্তু কবিতায় প্রাণবন্ত হয়ে উঠেছে কবির কল্পনার রঙে। আচ্ছা, বিচিত্র অনুষঙ্গের মধ্যে দেশের সামগ্রিক সত্তার স্বরূপ। বিচিত্র অনুষঙ্গ মানে বিভিন্ন কারণের মধ্য দিয়ে দেশের সামগ্রিক যে সত্তা, সেটার স্বরূপ এখানে প্রকাশ পেয়েছে। এখানে প্রথমে আমরা কি বলছে, যে চারপাশের প্রকৃতি না, শুধু মানুষ না, চারপাশের প্রকৃতিও যেন কবির পরিচিত। এইখানে কি কি পরিচিত কবির আমরা দেখি, যে আসমানের তারা, নিশিরাত, বাঁশবাগান, জোনাকি, জারুল জামরুল গাছ, তারপর পুবের পুকুর, ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি সম্পন্ন মাছরাঙা, সবাই যেন কবির আত্মীয়। এই প্রকৃতির এই আত্মীয় এক অবিচ্ছেদ্য। তারপর বলছে দেখো, কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতা ধানের, টলমল শিশির, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, সব কিছুই তার প্রকৃতি থেকে কি অনেক বেশি আপন। তিনি প্রকৃতিকে যেমন আপন করে নিয়েছেন, মানুষকেও তিনি আপন স্বজন বলে পরিচয় দিয়েছেন। আমরা কি করি, ধনী ব্যক্তিদের সবসময় পরিচয় দিতে চাই, গরিব এর পরিচয় কখনো আমরা দিতে চাই না, তাই না? গরিব আত্মীয়র পরিচয় না দিতে পারলেই বাঁচি। কবি এখানে কি করেছেন, কদমালী, জমিলার মা, যারা একেবারেই রিক্ত শূন্য, তাদেরকেও কিন্তু তিনি ভালোবেসে কি করেছেন, আত্মীয় স্বজন বলে আখ্যা দিয়েছেন। আচ্ছা, আপন পরিবেশের সঙ্গে ব্যক্তির আন্তঃসম্পর্কের স্বরূপ। এই যে এখানে যেটা বললাম না, সেটাই আন্তঃসম্পর্কের স্বরূপ। ভিতরে যে আত্মিক একটা সম্পর্ক, আপন পরিবেশ, এই বাঁশবাগান, আসমানের তারা, নিশিরাত, জামজারুলের গাছ, পুবের পুকুর, তারপর মাছরাঙা, স্থির দৃষ্টিসম্পন্ন মাছরাঙা, এসব কিছুই কবির কি পরিচিত।
এদের সাথে ওই সেই আগের কথাই। তারপর ধানের মঞ্জুরি, টলমল শিশির, ধানের কচি পাতা, নিশিন্দার ছায়া, নিশিন্দা এক ধরনের গাছ, তার ছায়া, জমিলার মা, কদমালি, তারপর লাঙল, জমির যে মাটি, সে মাটি, নৌকার বৈঠা, সব কিছুকেই তিনি কি করেছেন, নিজেকে আপন মনে করেছেন এবং এদের সাথে তার আন্তঃসম্পর্ক, অন্তরের একটা সম্পর্ক তিনি দেখিয়েছেন কবিতার মাঝে। এই সম্পর্কের মূল কি? এই সম্পর্কের মূলে রয়েছে যে কবি বাংলাদেশি এবং বাংলাদেশের সর্বত্রই কবির পরিচিত। সেই সূত্রে, জন্মসূত্রে, বাংলাদেশি পরিচয় সূত্রে সব কিছুই কবির অতি আপন, অতি প্রিয়জন। এবার সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আলোচনা করব আমরা। দীর্ঘদিন পর সস্ত্রীক গ্রামে বাড়িতে বেড়াতে আসেন প্রবাসী ওসমান। তার বিদেশি স্ত্রী, পুকুর, ধানক্ষেত, পাখি, গাছপালা যা দেখে তাতেই অবাক হয়। ওসমান সাহেব সব কিছুর সাথে তার পরিচয় করিয়ে দেয়। গ্রামের দরিদ্র এক বৃদ্ধকে দেখে হতাশ হয় তার স্ত্রী। ওসমান সেই বৃদ্ধকে জড়িয়ে ধরে বলেন, ছোটবেলায় এই দাদি আমাকে খুব আদর করতেন। এখানে একজন প্রবাসীর কথা বলা হয়েছে। তিনি গ্রামে যে তার সব কিছু, তার স্ত্রীকে, বিদেশি স্ত্রীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, প্রশ্নে আমরা চলে যাই। আমি কোনো আগন্তুক নই কবিতার নিশিন্দার ছায়া কি দিয়ে ঢাকা? আমি কোনো আগন্তুক নই কবিতায় নিশিন্দার ছায়া জ্যোৎস্নার চাদর দিয়ে ঢাকা। মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। পঙ্ক্তিদ্বয় ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে মাটিতে বলছে যে কবির সুবাস, এখানে কবির অস্তিত্বের সঙ্গে গ্রাম বাংলার যে নিবিড় একটা সম্পর্ক সেটাই তিনি তুলে ধরেছেন। জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন কবি। মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলাকে তিনি তার সত্তার অংশ বলেই মনে করেন। এভাবে মাতৃভূমি, জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন এবং জন্মভূমি ও মাতৃভূমির সঙ্গে তার যে চিরপরিচয় সেটা তিনি এখানে তুলে ধরেছেন। মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলাকে তিনি তার কি নিজের আপনজন বলেই মনে করেন এবং এর সঙ্গে নিজের একাত্মতা কল্পনা করেই কবি এই কবিতাটি লিখেছেন। তাই কবি বলেছেন যে মাটির সুবাস পান যেন তার শরীরে। প্রশ্নের এই পঙ্ক্তিদ্বয় যেন কবির ভালো লাগা এবং কবির ভালোবাসা দেশের প্রতি থেকেই, ভালো লাগা এবং ভালোবাসা থেকেই কবির এ পঙ্ক্তিদ্বয় কি সার্থক হয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতার আলোকে কবি আহসান হাবীবের সঙ্গে আমাদের ওসমানের স্ত্রীর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। এখানে কবি আহসান হাবীবের সঙ্গে ওসমানের স্ত্রীর বৈসাদৃশ্য হলো, কবি আহসান হাবীব এই বাংলার চিরপরিচিত মানুষ আর ওসমানের স্ত্রী হচ্ছেন অপরিচিত বিদেশি একজন মানুষ। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আহসান হাবীব এই বাংলার সঙ্গে তার অকৃত্রিম ও অবিচ্ছেদ্য সম্পর্কের স্বরূপ তুলে ধরেছেন। বারবার ব্যক্ত করেছেন তিনি এখানকার অতিথি না, তিনি সব কিছুর চিরচেনা পরিচিত একজন। এদেশের ফুল, ফল, মাটি, বাতাস, পানি সব কিছুই তার বয়সের মানুষ তাকে চেনে এবং তিনিও সবাইকে চেনে। অন্যদিকে প্রবাসী ওসমানের স্ত্রী এদেশের মানুষ নন, বিদেশ থাকেন। তিনি এখানকার ধানক্ষেত, পুকুর, গাছপালা, পাখি, ফুল, ফল কিছুই চেনেন না, সব কিছু দেখেই অবাক হয়ে যান। গ্রামের এক বৃদ্ধাকে দেখে ওসমানের স্ত্রী হতাশ হন, কারণ উদ্দীপকের
কবি আহসান হাবীবের মতো তিনি দেশের মানুষ নন, প্রকৃতির সঙ্গে পরিচিত নন। এখানেই ওসমানের স্ত্রী এবং কবির মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। আচ্ছা, ঘ প্রশ্ন, ওসমান সাহেব হলেন কবি আহসান হাবীবের যোগ্য উত্তরসূরি। আমি কোনো আগন্তুক নই কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন কর। ওসমান সাহেব হলেন কবি আহসান হাবীবের যোগ্য উত্তরসূরি কবিতায় বলা হয়েছে। আসলে উক্তিটি যথার্থতা রয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতাটিতে কবি নিজের দেশের মানুষের যে পরিচিতি এখানে টেনে ধরেছেন। এখানে কদম আলী, জমিলার মা, একেবারে নিঃসম্বল, তাকেও কিন্তু স্বজন বলতে কবি লজ্জা বোধ করেননি। কবির আসমানের তারা, জমিনের ফুল, নিশিরাতের জোনাকি সব কিছুকে সাক্ষী রেখে তিনি কি করেছেন, বলেছেন যে আমি এই সারা বাংলাদেশেরই নাগরিক। আমি সারা বাংলাদেশের সবাই আমার স্বজন, সবাই আমার ভালো লাগার ভালোবাসার মানুষ। উদ্দীপক প্রবাসী ওসমান সাহেব এই বাংলার প্রকৃতির মানুষের আপনজন। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিদেশ থেকে ফিরে এসে স্ত্রীকে নিয়ে গ্রামে যান। স্ত্রীকে ধান ক্ষেত, পুকুর, গাছপালা, পাখি, ফুল ফল সবই দেখান এবং তার স্ত্রী এগুলো দেখে অবাক হন। শেষমেশে তিনি এক বৃদ্ধাকে দেখেন এবং তাকে জড়িয়ে ধরেন। এতেও কিন্তু ওসমানের স্ত্রী অবাক হয়ে যায়। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আহসান হাবীব তার জন্মভূমির মানুষকে ভালোবাসেন। তিনি কোনোভাবেই স্বদেশের সঙ্গে তার নিবিড় সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা কল্পনাও করেন না। তার অস্তিত্ব, সমগ্র অস্তিত্ব জুড়ে রয়েছে জন্মভূমির সবুজ প্রকৃতি ও এখানকার মানুষ। তাই ডুমুরের ফুল, রাতের বাঁশবাগান, জোনাকি পোকা, জামরুল, মাছরাঙা সব কিছুকে সাক্ষী রেখে তিনি নিজের পরিচয় এখানে তুলে ধরেছেন। তিনি ভিনদেশি কোনো পথিক না, তিনি বাংলারই মানুষ। দেশের খড় ও রৌদ্র, জল, বাতাস তাকে চেনে, তিনিও তাদের চেনেন। এই বাংলার অকাল বার্ধক্যের মতো কদম আলীকে তিনি চেনেন। জমিলার মার শূন্য খাখা, রান্নাঘরের শুকনো থালা সবই তার চেনা। অর্থাৎ এখানকার মানুষের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ তিনি। উদ্দীপকে প্রবাসী ওসমান সাহেবও এমনিভাবে জন্মভূমি বাংলার মানুষ ও প্রকৃতির সঙ্গে মিশে একাকার হয়ে আছেন। কাজেই আমরা বলতে পারি যে ওসমান সাহেব হলেন কবি আহসান হাবীবের যোগ্য উত্তরসূরি। উদ্দীপক 2 আমরা এবার পড়ি। সৃজনশীল 2-এর এইখানিতে কুমোরদের বাড়ি, ওই দিকটায় জেলে পাড়া, খালে পড়ে ছেলে বুড়োদের আনন্দ গোসল খেলা, সকালবেলা মক্তবের সুর, ঘুম ভাঙিত মোর। আচ্ছা, এখানে ছোটবেলার কথা বলা হয়েছে উদ্দীপকে। এবার আমরা দেখি যে প্রশ্ন কি বলা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে। আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাসের নাম কি? আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাসের নাম হচ্ছে রানী খালের সাঁকো। স্বপ্নিক নিয়মে থাকা বলতে কি বোঝানো হয়েছে? স্বপ্নিক নিয়ম বলতে বোঝানো হয়েছে জন্মভূমি কবির অস্তিত্ব এমনভাবে মিশে আছে যে তিনি ঘুমের ঘোরেও জন্মভূমিকে উপলব্ধি করেন। নিজের সমস্ত জীবনের অস্তিত্ব জুড়ে তিনি দেশকে, দেশের মানুষকে উপলব্ধি করেন। এখানে সে কথাই বলা হয়েছে। কবি তার জন্মভূমিকে আপন সত্তায় অনুভব করেন। জন্মভূমির সাথে একাত্মতার কারণে তার প্রকৃতি ও জনজীবনের সঙ্গে তিনি কি অকৃত্রিম অনুভব করেন। শুধু তাই নয়, এমন নিবিড় সম্পর্কের কারণে স্বপ্নের মাঝেও কবি যেন তার জন্মভূমিকে খুঁজে পান। অর্থাৎ কবি অস্তিত্বের সঙ্গে জন্মভূমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলেই আলোচ্য চরণটি করা হয়েছে যে স্বপ্নিক নিয়মে থাকা।
উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো। এই উদ্দীপকটি কবিতার কোন দিকটাকে নির্দেশ করেছে? উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার গ্রাম বাংলার জনজীবনের সঙ্গে সম্পর্কের দিকটাকেই নির্দেশ করেছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির আত্মপরিচয় দানের প্রচেষ্টা অত্যন্ত মধুর। কবি বাংলা প্রকৃতির নানা উপাদানের পাশাপাশি এদেশের সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। অকাল বার্ধক্যে নত কদমালি, অত্যন্ত দরিদ্র জমিলার মা, গ্রামের ধান ক্ষেত, নদী বিধৌত প্রকৃতি চিরচেনার স্বজন হিসেবে কবি নিজেকে পরিচয় দিয়েছেন। আর উদ্দীপকে কবিতাংশে কবিতার চারপাশের জীবন ও পরিবেশের পরিচয় তুলে ধরেছেন। কুমোরদের বাড়ি, জেলেপাড়া, খাল ইত্যাদি তার আশেপাশে রয়েছে। খালে আনন্দ গোসল করা, ছেলে বুড়ো সবাইকে তার পরিচিত মনে হয়। সকালবেলা গায়ে থাকা মক্তবের সুর শুনে কবির ঘুম ভাঙা পুকুর, গ্রামীণ প্রকৃতি ও জনজীবনের সঙ্গে ঘনিষ্ঠ এমন জীবনাচরণের সাদৃশ্য আমি কোনো আগন্তুক নই কবিতায়ও দেখতে পাওয়া যায়। তাই বলা যায় যে উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার এই পরিচিত পরিবেশের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করে না। মন্তব্যটি বিশ্লেষণ করো। অবশ্যই সম্পূর্ণ ভাবকে এখানে কি ধারণ করে কি না। কবি এখানে তো শুধু ছোটবেলার কথা, কুমোর পাড়ার কথা বলা হয়েছে, আর কবিতায় কিন্তু বিস্তর কবি অনেক কিছুই বলেছেন। গ্রাম বাংলার জীবনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় ছাড়া অন্যান্য দিকের উপস্থিতি রয়েছে কবিতায়। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি বাংলার প্রকৃতি জনজীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কথা তুলে ধরেছেন। আত্মপরিচয়ের বর্ণনায় কবি এদেশের গাছপালা, ফুল, ফসল, পাখি, নদী, জলাশয়, সর্বোপরি প্রান্তিক শ্রেণীর মানুষের সঙ্গে তার আত্মিক যোগাযোগের কথা বলেছেন। ফলে প্রকৃতি প্রেম, মানব প্রেম ও স্বদেশ প্রেমের বৈচিত্র্যময় প্রকাশে কবিতাটি যথেষ্ট সমৃদ্ধ। আর উদ্দীপকে কবি তার চারপাশের বাড়িঘর জনজীবনের সঙ্গে সম্পৃক্ত জীবনধারার প্রকাশ করতে চেয়েছেন। কবির বাড়ির আশেপাশে থাকা কুমোরদের বাড়ি, জেলেপাড়া, খালের জলে সবার গোসল করা এবং সকালবেলা ভোরে মক্তবের পড়ার সুরে তার ঘুম ভাঙা ঘনিষ্ঠতা, এইসব জনজীবনের সাথে ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে। উদ্দীপক ও আমি কোনো আগন্তুক নই কবিতায় উভয়ই স্বীয় নিজ নিজ পরিবেশের সাথে এখানে সুন্দরভাবে পরিবেশের কথা তুলে ধরেছেন। তাদের জীবন এসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে উদ্দীপকে প্রকৃত ঘনিষ্ঠতা, মানব ঘনিষ্ঠতার ব্যাপকতা এখানে অনুপস্থিত। আলোচ্য কবিতায় রয়েছে এসব বিষয়ের বহিঃপ্রকাশ। উপরন্তু কবিতার শ্রেষ্ঠ বিষয় হলো স্বদেশ প্রেম, যা উদ্দীপকে নেই। তাই বলা যায় উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। শেষ হলো আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব। আশা করি সবাই পড়া বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখির সাথে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।